সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে যেখান থেকে ক্লাস দেখছি, আজকের ক্লাসে লাইভ ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। এই ক্লাসটি মূলত তোমাদের জুমের মাধ্যমে ক্লাসটি নেওয়া হচ্ছে। এদিকে বলা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস, অর্থাৎ এই ক্লাসের মাধ্যমে আমরা অনেক সময় দেখি যে ফেসবুকে ক্লাসগুলো হয়ে থাকে। ফেসবুকে অনেক সময় ক্লাস নিচ্ছে, কিন্তু অনেক সময় ক্লাসটা লাইভই হয়, কিন্তু আমরা প্রশ্ন করার সুযোগ পাই না। কিন্তু আজকে যে জুমের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে, এখানে তোমরা প্রশ্ন করার সুযোগ পাবে এবং সরাসরি, অর্থাৎ অফলাইনে যে ক্লাসটি হতো সেটি অনলাইনে হচ্ছে, জাস্ট এতটুকু পার্থক্য। আজকের ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি, অর্থাৎ আমি গল্প বলে ওই পাঠটি থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আমি চেষ্টা করি শিক্ষার্থীদেরকে একটি গল্প বলে ওই গল্প থেকে শিক্ষা নেওয়ার জন্য, অর্থাৎ গল্পের মাধ্যমে আমরা ওই পাঠটিকে কিভাবে রপ্ত করতে পারবো সেটিকে আমরা জানবো। তো বরাবরের গত ক্লাসে তোমাদের আলোচনা হয়েছে, একটা গল্প নিয়ে আলোচনা করছিলাম। আজকেও তোমাদের এই ক্লাসেও গল্প নিয়ে একটি আলোচনা হবে, মনোযোগ সহকারে দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি গাও 235। গল্পটা হচ্ছে এরকম, আমরা যখন ভার্সিটিতে লেখাপড়া করতাম তখন আমরা কয়েকজন বন্ধু মিলে ভার্সিটিতে একই সঙ্গে থাকতাম, একই হলে থাকতাম। তাদের মধ্যে থেকে, আমাদের বন্ধুদের মধ্যে থেকে একজন বন্ধু, সে গানে পারদর্শী ছিল। তাকে বলা হলো যে তোমার গানের গলা এত সুন্দর, তুমি তো কোনো কম্পিটিশন বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো। তো আমাদের বন্ধুদের অনুরোধ ক্রমে সে গানের প্রতিযোগিতার নাম লেখালো, আর তার এন্ট্রিটা হচ্ছে 235। অর্থাৎ সে যে গানের প্রতিযোগিতার নাম লেখালো, তার যে একটা সিরিয়াল দেওয়া হয়, সে সিরিয়ালটি হচ্ছে 235। সে যখন গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, জাজেসদের অর্থাৎ বিচারকদের মধ্য থেকে একজন তাকে বলল গাও 235, অর্থাৎ তার নামটি না বলে তার সিরিয়াল ধরে বলল গাও 235। অর্থাৎ এই গাও 235 দিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়। তাহলে আমরা আজকে জানবো গাও 235টা আসলে কি। এখানে আমরা দেখতে পাচ্ছি গাও, গটা দিয়ে গঠন, আর এখানে এই আকার আছে এবং গটা উচ্চারণ করতে গিয়ে ও আসে, অ এবং রস্যউ, এই তিনটি বিষয়। গ দিয়ে গঠনগত দিক 2, 2, ও দিয়ে অর্থ অনুসারে 3, রস্যউ দিয়ে উৎস অনুসারে 5। অর্থাৎ গাও 235 এর মিনিংটা হচ্ছে গঠন, অর্থ এবং উৎস অনুসারে শব্দের যে শ্রেণী বিভাগ রয়েছে, এই গাও সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা শব্দের যে প্রকরণ আছে, শব্দ প্রকরণ আছে, এই শব্দ প্রকরণ এই গাওয়ের মাধ্যমে, গাও 235 মাধ্যমে জানতে পারবো। পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। বিভিন্ন দিক দিয়ে শব্দকে 3 ভাগে ভাগ করা যায়: গঠনগত, অর্থগত আর উৎসগত। আমরা যে গাও শব্দটি দেখলাম, সূত্রটি পাইলাম, সেখান থেকে আমরা লক্ষ্য করি গঠনগত 2, অর্থগত 3, উৎসগত 5। এখানে গঠনগত গ আছে, এখানে অ আছে, এখানে রস্যউ আছে। আমরা মনোযোগ দেই। এই গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার: মৌলিক শব্দ আর একটা সাধিত শব্দ। খেয়াল করি মৌলিক শব্দগুলো কোনগুলো, অর্থাৎ যে শব্দগুলোকে বিশ্লেষণ করবে, ভাঙলে কোনো শব্দ কোনো অর্থ পাওয়া যাবে না, সেটি হচ্ছে মৌলিক শব্দ। যে শব্দকে ভাঙলে কোনো অর্থ পাওয়া যাবে না, সেটি হচ্ছে মৌলিক শব্দ। আর সাধিত শব্দ অর্থ যে শব্দকে ভাঙলে আমরা অর্থ পাবো। আমরা এখানে খেয়াল করি মৌলিকের মধ্যে গোলাপ, এই গোলাপকে ভাঙালে কোনো অর্থ পাবো না, নাক, এটা মৌলিক।
লাল মৌলিক, তিন মৌলিক, অর্থাৎ মৌলিক শব্দগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারবো না বা ভাঙাতে পারবো না, আর ভাঙলেও কোনো অর্থ পাওয়া যাবে না। এরপর আমরা লক্ষ্য করি চাঁদ মুখ, নীলাকাশ, ডুবুরি, গরমিল। এখানে আমরা খেয়াল করি চাঁদ মুখ, চাঁদ থেকে মুখটা ভাঙালে চাঁদ একটা শব্দ, মুখ একটা শব্দ, এখানে আমরা আলাদা আলাদা শব্দ পাচ্ছি। তাহলে আমরা বিষয়টি বুঝলাম মৌলিক শব্দ ভাঙা যাবে না, ভাঙালে কোনো অর্থ পাওয়া যাবে না। আবার সাধিত শব্দ এটাকে ভাঙানো যাবে এবং অর্থ সেটিতে থাকবে। ঠিক আছে। এরপরে নীল আকাশ, নীল আছে আবার আকাশও আছে, ডুবুরি, গরমিল, এগুলো আমরা বিষয়গুলো প্র্যাকটিস করলে আমরা বিষয়গুলো আরো বেশি বেশি বুঝতে পারবো। আরো বিভিন্ন ধরনের শব্দ আছে, আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো। এরপর আমরা তোমরা লক্ষ্য করো অর্থগত দিক থেকে তিন প্রকার: যৌগিক, রূঢ়ি, যোগরূঢ়। খেয়াল করি যৌগিক, বুৎপত্তি ও ব্যবহারিক একই। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, বুৎপত্তি কি আর ব্যবহারিক কি? বুৎপত্তি শব্দটা হচ্ছে উৎপত্তিগত, অর্থাৎ এই শব্দটা কোথা থেকে আসছে, এর উৎস কোথা থেকে, উৎপত্তি কোথা থেকে, সেটি হচ্ছে বুৎপত্তি। এবং ব্যবহারিক একই, অর্থাৎ এই শব্দটা যেখান থেকে চলে আসছে, যেখান থেকে আসুক না কেন, এবং এটা যেভাবে ব্যবহার হচ্ছে, দুইটি একই অর্থ হবে, অর্থাৎ বুৎপত্তি এবং ব্যবহারিক দিক থেকে একই হবে যৌগিক শব্দ। যেমন লক্ষ্য করো গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দহিত্র, এই এই অর্থ, এই উদাহরণগুলো তোমরা তোমাদের ব্যাকরণ বইটিতে পেয়ে যাবে। জাস্ট শুধু একটু মাথাতে ঢুকাই নাও যে আসলে যৌগিক কি, এটি ঢুকাই নিলেই হবে। এরপর লক্ষ্য করো রূঢ়ি, অন্য অর্থ প্রকাশ করে, অর্থাৎ অন্য অর্থ বলতে বোঝায় বুৎপত্তি এবং ব্যবহারিক অর্থ না বুঝিয়ে অন্য অর্থ প্রকাশ করে। তাহলে উৎপত্তিগত যেটি অর্থ এবং ব্যবহারিক অর্থ, দুটির কোনোটি না বুঝে অন্য অর্থ সেটি প্রকাশ করবে। যেমন আমরা লক্ষ্য করি গবেষণা, এই গবেষণা দ্বারা আমরা অর্থ একটা বুঝি যে কোনো কিছু নিয়ে ভাবনা করা, চিন্তা করা। কিন্তু আসলে এই রূঢ়ি শব্দটা, এটা যদি কি আমরা ভাঙে, এখানে ভাঙালে এখানে কি হবে, গোযোগ এসো না, গোতে গরু, এসো না হচ্ছে হলো প্রেষণ করা ইত্যাদি, আলাদা অন্য অর্থ প্রকাশ করতেছে। হস্তি, হস্তি বলতে আমরা হাতিকে বুঝি, কিন্তু এখানে হস্ত যোগ ই, এখানে অন্য অর্থ প্রকাশ করতেছে। তাহলে রূঢ়ি শব্দ আমরা বুঝলাম যে বুৎপত্তি এবং ব্যবহারিক অর্থ না বুঝিয়ে অন্য অর্থ প্রকাশ করবে। তারপরেরটাতে আমরা লক্ষ্য করি যোগরূঢ়, বিশিষ্ট অর্থ প্রকাশ, অর্থাৎ এখানে কিছু শব্দ আছে পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, এগুলো হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দ। এই সমাস নিষ্পন্ন শব্দগুলোর মধ্যে যখন কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে, পঙ্কজ, পঙ্কে জন্মে যা, রাজপুত, রাজার পুত্র, মহাযাত্রা, মহাজে যাত্রা, এই যে শব্দগুলো একটা বিশিষ্ট অর্থ প্রকাশ করতেছে, এগুলো হচ্ছে যোগরূঢ় শব্দ। এগুলো আমরা তোমাদের পাঠ্যপুস্তকের মধ্যে পেয়ে যাবে, জাস্ট শুধু তোমরা এই উদাহরণগুলো দেখে নাও। এরপর আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী বিষয় হচ্ছে উৎসগত। আমরা এতক্ষণ জানলাম গঠনগত এবং অর্থগত, এখন আমরা জানবো উৎসগত দিক থেকে শব্দ পাঁচ প্রকার: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এখন আসি তৎসমের মধ্যে। খেয়াল করো ততের প্রথম যে ইয়াটা আছে তৎ, তৎ অর্থ তার, সম অর্থ সমান। এখন তো তার সমান বলতে আমরা কি বুঝি? তার সমান বলতে সংস্কৃতের সমান, অর্থাৎ সংস্কৃত সমান, যে ভাষাটা সংস্কৃত থেকে হুবহু চলে আসছে সেটি হচ্ছে তৎসম শব্দ। এখন তৎসম শব্দ আমরা চিনব কিভাবে? তোমরা লক্ষ্য করো এখানে আমরা তৎসম শব্দ চেনার জন্য পাঁচটা এখানে ক্যাটাগরি রয়েছে। রেপ থাকবে, সূর্য, বর্ণ, সুকর্ণ, অর্থাৎ রেপ শব্দের মধ্যে রেপ থাকলে আমরা কি বুঝবো? সেটি হচ্ছে তৎসম শব্দ। রিকার থাকবে, কৃষক, কৃপণ, তৃণ ইত্যাদি। এরপর 3 নাম্বার ফলা থাকবে, ব্যাকরণ, চন্দ্র,
ব্যাঘ্র মৎস্য, মূর্ধন্য স আর মূর্ধন্য ন থাকবে। মানুষ অন্বেষণ, পুরানো রূপ চন্দ্র সূর্য, অর্থাৎ আমরা বর্তমানে বলি চাঁদ, চাঁদের পুরনো রূপ হচ্ছে চন্দ্র সূর্য। তাহলে তৎসম শব্দ চেনার উপায় আমরা এখানে বুঝতে পারতেছি পাঁচটি রয়েছে। এই পাঁচটি আমরা ভালোভাবে মুখস্থ করব, ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। তৎসম শব্দ চিনতে আর সমস্যা হবে না। অর্ধ তৎসম, অর্ধ অর্থ আধা, তৎসম অর্থ সংস্কৃত থেকে আধা সংস্কৃত সকল শব্দ অপ্রচলিত বা অব্যবহৃত, তাই অর্ধ তৎসম। এখানে আমরা খেয়াল করি অর্ধ হচ্ছে অর্ধেক, তৎসম অর্থ তার মানে সংস্কৃত থেকে পুরোপুরি আসেনি, এটি অর্ধেক এসেছে, অর্থাৎ সংস্কৃত থেকে অল্প একটু পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে, সেটি হচ্ছে অর্ধ তৎসম। যেমন কৃষ্ণ, তারপরে কৃষ্ট। এরপরে আমরা লক্ষ্য করি তদ্ভব, তৎ অর্থ তার, ভব অর্থ উৎপন্ন, অর্থাৎ তার বলতে আমরা বুঝি সংস্কৃত, সেই সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে নতুন রূপটি হচ্ছে তদ্ভব। খেয়াল করি হস্ত, হন্ত, হাত। তাহলে এখানে হস্ত ছিল হচ্ছে, হস্ত ছিল এখানে তৎসম রূপ, এরপরে সেখান থেকে বিকৃত হয়ে বিকৃত হয়ে বিবর্তন হয়ে হাতে পরিণত হয়েছে। এরপরে লক্ষ্য করো চর্মকার, চব্য আর চাবার। তাহলে চর্মকার হচ্ছে তৎসম, বিবর্তন রূপ হচ্ছে চব্য আর, আর সর্বশেষ হচ্ছে চামার। আমরা যদি এভাবে প্রত্যেকটা জিনিস ভালোভাবে যদি এভাবে বিশ্লেষণ করে পড়ি, তাহলে আমরা পড়াগুলো মনে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এখানে আবার দেওয়া আছে দেশি, আমাদের দেশি ভাষায় অনেক কিছু আছে, কুলা, ঢেকি, চোঙ্গা ইত্যাদি বিষয়গুলো রয়েছে, গঞ্জ রয়েছে। দেশি বিদেশি শব্দগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা জানবো। যেমন বিদেশি শব্দগুলো অনেক শব্দ রয়েছে, আরবি রয়েছে, ফার্সি রয়েছে, ফরাসি রয়েছে, তুর্কি, জাপানি, ঠিক আছে, তারপরে গুজরাটি। এই শব্দগুলো আমরা পরবর্তীতে আমরা সূত্রের মাধ্যমে জানবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে আমরা আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো তোমরা প্রয়োজনীয় নোট করে রাখবে, যাতে করে পরবর্তীতে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন যদি তোমাদের এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় এসে যায়, তাহলে যাতে করে তোমরা এখান থেকে আর যেন কোনো সমস্যা না হয়, এইগুলো ভালোভাবে রপ্ত করবে। আজকে এই পর্যন্তই আলোচনা। তোমরা এই জিনিসগুলো ভালোভাবে রপ্ত করবে, করবে, তাহলে ইনশাল্লাহ আর সমস্যা হবে না।